সঞ্চয়কে বিনিয়োগে রূপান্তর করে দীর্ঘমেয়াদী পুঁজির যোগান দেয়াই মূলত পুঁজিবাজারের কাজ। বিনিয়োগ বা তারল্যের সহজ কেনাবেচার মাধ্যমে অর্থনীতিকে চাঙা রাখার কাজও করে পুঁজিবাজার। উন্নত বিশ্বে যে কোনো বড় বিনিয়োগে মূলধন যোগানের নির্ভরযোগ্য স্থান পুঁজিবাজার হলেও নজরদারি দুর্বলতা একের পর এক কারসাজিতে দেশের দুই পুঁজিবাজার নিয়ে বিনিয়োগকারীদের আস্থা নেমেছে শূন্যের কোটায়। দীর্ঘদিন কোনো লাভজনক প্রতিষ্ঠানের তালিকাভুক্তি যেমন সম্ভব হয়নি, তেমনি কারখানা বা ব্যবসা না থাকা কাগুজে প্রতিষ্ঠানের শেয়ার বিক্রিও ঠেকাতে পারেনি দায়িত্বশীলরা। প্রতারণার এ আর্থিক বাজারে বিনিয়োগ করে নিঃস্ব হয়েছেন এমন বিনিয়োগকারীর সংখ্যাও নেহায়েত কম নয়। ঠিক যেমনটা প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার সংখ্যাটাও ছোট নয়। এমন বাস্তবতায় পুঁজিবাজারের কাঙ্ক্ষিত সংস্কারে ব্যর্থ অন্তর্বর্তী সরকার তার বিদায় বেলায় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বিলুপ্ত করে একটি জাতীয় স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠার কথা বলছে। কিন্তু তাতে কি পুঁজিবাজারের সংকটের সমাধান হবে? এসব নিয়েই আজ আমাদের টালিখাতার আলোচনার বিষয়। দুই পুঁজিবাজার একীভূত হলেই সমস্যা মিটবে? এ বিষয় নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন মিডওয়েজ সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশিকুর রহমান এবং আছেন পুঁজিবাজার বিশ্লেষক ডক্টর নিতাই চন্দ্র দেবনাথ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টালিখাতায়। জনাব আশিকুর রহমান, আপনাকে দিয়েই শুরু করতে চাই। পুঁজিবাজারের যে সংকট, সেটি তো মূলত আমরা দীর্ঘদিন থেকেই শুনে আসছি যে নজরদারির অভাবে যেটি হয়েছে, আস্থার সংকট হয়েছে, বিনিয়োগকারীরা নিঃস্ব হয়েছে। এই সংকট আসলে গেল 14-15 মাসের সমাধানে কি ধরনের উদ্যোগ আপনি দেখেছেন? ধন্যবাদ। উদ্যোগ বলতে যেটা হচ্ছে যে আমাদের মার্কেট অ্যাকচুয়ালি কিন্তু কোনো 15 বছরের ইস্যু না। আমার পয়েন্ট অফ ভিউ হলো মার্কেট আমাদের 30 বছরের ইস্যু, অ্যাটলিস্ট ক্যাপিটাল মার্কেট ফর্মেশন থেকে। আমরা কোনো সময় একটা সাস্টেইনেবল মার্কেট দেখিনি। মার্কেটে আমরা সবসময় হয়তোবা দেখেছি মার্কেট বেড়েছে, মার্কেট কমেছে, এরকম একটা সিচুয়েশন দেখেছি। বাট সাস্টেইন করে যে মানুষজন বিনিয়োগ করবে এন্ড দেন বছরের পর বছর এটা একটা ভালো রিটার্ন পাবে, খুব অল্প সংখ্যক বিনিয়োগকারী ওটা পেয়েছে। অবশ্যই কিছু পজিটিভ হয়েছে। আমাদের আইপিও কিছু রুলস রেগুলেশনস চেঞ্জ হয়েছে, মিউচুয়াল ফান্ডের রুলস চেঞ্জ হয়েছে, মার্জিনের রুলস চেঞ্জ হয়েছে। এগুলিকে ভালোভাবে যদি আমরা এনফোর্স করতে পারি কিছু বেনিফিট হবে, ওভারঅল বেনিফিট হবে না, কারণ ফান্ডামেন্টালি আপনার তো আরো অনেক সমস্যা আছে। সমস্যা হলো গভর্নেন্সের একটা বিশাল সমস্যা। পাইপলাইনে আমাদের কোনো আইপিও আসছে না। নট টু মেনশন যে কোম্পানিগুলি লিস্টেড আছে, মেজরিটি কোম্পানি তো আলটিমেটলি ফেক কোম্পানি। আইপিওর যে রিজিমটা ছিল, যে বিসেক যেগুলিকে অ্যাপ্রুভ করেছিল, এই জিনিসগুলি কিন্তু আপনার ওভারনাইট ঠিক হবে না। সো আই থিঙ্ক সামনে তো একটা ইলেকশন আসছে, একটা কমন সেন্স গভর্নমেন্ট যদি আসে, আমার মনে হয় ওনাদের সাথে আমরা বসে আপনার নেক্সট ফেজ অফ যে রিফর্মস আছে এন্ড নেক্সট ফেজ অফ যে বিনিয়োগকারীর জন্য যে আস্থা আনা যায়, আমরা ওটা নিয়ে কাজ করব। বাট আপনার প্রথম কথা যে আপনি যে অ্যাকচুয়ালি শুরু করেছেন যে দুইটা স্টক এক্সচেঞ্জ মার্জ করে কি মার্কেট ঠিক করা যাবে নাকি। প্রথমে একটা কথা বলি, এই সপ্তাহে যে মিটিংটা হয়েছিল, যে অল স্টেক হোল্ডার মিটিংটা যে হয়েছিল, এটার মধ্যে কিন্তু এই এজেন্ডাটা ডিসকাস করা হয়নি। বিকজ আমার পয়েন্ট অফ ভিউতে এটা একটা খুব লাফেবল একটা এজেন্ডা। স্টক এক্সচেঞ্জের জন্য যে মার্কেট খারাপ তা না, মার্কেট খারাপ হলো কন্টিনিউয়াসলি রেগুলেশনের জন্য। আর রেগুলেটর যেটাতে ইনভলভ ছিল গত 10 বছর ধরে, যেটা পাবলিকলি নলেজটা আছে, এটার জন্য। আমি অ্যাজ এ শেয়ার হোল্ডার অফ ঢাকা স্টক এক্সচেঞ্জ আমি কিন্তু খুব ক্লিয়ারলি বলতে চাই, আমাদের কোনো শেয়ার হোল্ডার এটার পক্ষে না। ঢাকা স্টক এক্সচেঞ্জ ইজ এ কমপ্লিটলি প্রাইভেট এন্টিটি, যেরকম চিটাগং স্টক এক্সচেঞ্জ হলো। আমাদের দুইটা মোড অফ অপারেশন আছে। একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইকোনমির মধ্যে আপনি কম্পিটিশন থাকা উচিত। সো এটার জন্য খুবই ইম্পর্টেন্ট দুইটা স্টক এক্সচেঞ্জ ইন্ডিপেন্ডেন্টলি অপারেট করো। আর বাংলাদেশের যদি একটা এইম থাকে যে আমরা উই উইশ টু বি আ $1 trillion ইকোনমি উইদিন দ্য নেক্সট ফিউ ইয়ার্স, আপনাকে ক্যাপিটাল মার্কেট দিয়েই কিন্তু ওই $1 trillion ইকোনমির একটা চাকা শুরু করতে হবে। নিশ্চয়ই, কারণ দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে আসলে পুঁজিবাজারই সবচেয়ে এটাতে এগ্রি করবে যে আমরা কোন স্টক এক্সচেঞ্জে মার্জিং এর পক্ষে আছি। নিশ্চয়ই, কারণ দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে পুঁজিবাজারই আসলে বিশ্বব্যাপী পরীক্ষিত সবচেয়ে আস্থার জায়গা। আপনার কাছে আরও শুনবো। আমাদের সঙ্গে ডক্টর নিতাই চন্দ্র দেবনাথ আছেন। একটু আপনার কাছে জানতে চাই, প্রায় 7 লাখ কোটি টাকার যে মূলধন ডিএসসির যদি হিসেব করি, এবং একই সাথে সিএসসির মূলধনও প্রায় একই অঙ্কের কাছাকাছি, 7,82,000 কোটি টাকা। এই যে বড় দুটো বাজার,
মানে এই আলোচনাটা যে যে সরকারের মেয়াদি আছে আর হয়তো 3 সপ্তাহেরও কিছুটা সময় পরে এসে তো এই শেষ মুহূর্তে এসে এইরকম একটা আলোচনা শুরু করা এটা খুব যৌক্তিক বলে আপনার মনে হয় কিনা আসলে নিতাই চন্দ্র দেবনাথ, সেটি একটু জানতে চাই। এবং একই সাথে এই যে একীভূত করা, আমরা দেখলাম যে ব্যাংকগুলোকেও কিন্তু এই সরকার একীভূত করলো, কিন্তু তাতেও খুব বেশি গতি আসেনি। তো দুটি ভিন্ন বাজার, ভিন্ন আঙ্গিক, তাকে কি আসলে খুব সহজেই গতিশীল করা যায় কিনা? আপনার কাছে দুটো প্রশ্ন। জি, থ্যাংক ইউ। প্রথমত ব্যাপার হচ্ছে আমাদের এই মার্কেটের যে সাইজ, সেই সাইজে আসলে দুটো স্টক এক্সচেঞ্জ লাগে না। দিস ইজ ট্রু। কিন্তু যেহেতু এটা প্রায় চিটাগাং স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ অনেক দিন ধরে চলে আসছে, প্রায় নিয়ার অ্যাবাউট 30 ইয়ার্স। ঠিক আছে, এবং আপনি যদি বলেন যে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের সাইজ অনেক ছোট, জিডিপির এটা 9 to 10%, তো এটা ক্যাপিটাল মার্কেট যদি আপনি সাইজ বড় করতে পারেন, তাহলে দুটো স্টক এক্সচেঞ্জ আলাদা থাকলে সমস্যাটা কোথায়? আমি তো কোনো সমস্যা দেখি না, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে কি, আপনি ব্যাংকের ক্ষেত্রে যেটা করেছেন, সেটা করেছেন, দিস ইজ ট্রু। যেহেতু এটা নেট এসেট ভ্যালু নেগেটিভ হয়ে গেছে, সেটা শেয়ার হোল্ডাররা এখানে এসে, যেহেতু এটা লিমিটেড বাই শেয়ার হোল্ডাররা ওটা তেমন কিছু করতে পারবে না। বাট আপনি যে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক, এগুলো ডিমিউচুয়ালাইজ করেছেন, এবং যখন ডিমিউচুয়ালাইজেশন হয়েছে তখন আমরা দেখেছি, এবং অনুযায়ী আমরা লেখালেখি করেছিলাম, তখন যে ভ্যালুয়েশন গুলো করা হয়েছিল ওগুলো অনেক ইনফ্লেটেড ভ্যালুয়েশন করা হয়েছে। এমনি দেখা যাচ্ছে যে ঢাকা স্টক এক্সচেঞ্জ ওনারা 3% বা 4% বা 5% ডিভিডেন্ড পায় পার ইয়ার, তাদের যে পারফরমেন্স। এবং সবটাই কিন্তু আপনার ইন্টারেস্টের কারণে, তাদের দে হ্যাভ হিউজ অ্যামাউন্ট অফ ব্যাংক ডিপোজিট। স্টক মার্কেট যেভাবে চলছে সেভাবে কিন্তু ওনারা কিন্তু প্রফিটেবল না, অপারেটিং প্রফিট যদি আপনি দেখেন। তো ওই সময় যে প্রবলেমটা হয়েছে, একজন হয়তো 10টা শেয়ার পাবে, কিন্তু উনি হয়তো 100টা শেয়ার নিয়ে বসে আছে। কারণ ওনারা কি করেছেন, ওনারা এটাকে ওভার ভ্যালুয়েশন করে ফেলেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ভ্যালু কিন্তু এত বেশি না, যেভাবে ওই সময় ভ্যালুয়েশনটা হয়েছে। এটা আমরা অনেকবার বলেছি। এখন গভর্নমেন্ট কি করতে চাচ্ছে, আপনি যেটা বলছেন যে গভর্নমেন্ট কয়েকদিন পরে নতুন গভর্নমেন্ট আসবে, ইট ইজ কন্টিনিউয়াস প্রসেস। গভর্নমেন্ট যদি মনে করে, এবং তারা যারা ডিফারেন্ট স্টেক হোল্ডার্স আছে, তারা যদি এটা মনে করে, এটা করতে পারে। বাট আমার মনে হয় যে মার্কেট যেভাবে আপনার এখানে সাফার করছে, এক্সেপ্ট লাস্ট ওয়ান মান্থ মার্কেট ভালো বিহেভ করছে। আর এখন যে একটু একটু শেকিনেস আছে, ওটা থাকবে, সামনে ইলেকশন আছে। আমিও যদি ইনভেস্টর হই, আমিও চিন্তা করবো যে ওকে, লেটস সি, গভর্নমেন্ট ফর্ম হোক, দেখি ওনাদের পলিসি, দেন আই উইল ডু ইনভেস্ট। বিকজ গভর্নমেন্টের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আর মানে স্টক মার্কেট তো ভেরি সেন্সিটিভ। সো সেই হিসেবে মার্কেটের এখন যে বিহেভিয়ার, সেটাকে আমি বলবো ঠিক আছে। কিন্তু আপনার যে প্রশ্ন, সেটার সরাসরি আনসার দিতে পারছি না টেকনিক্যাল কারণে। বাট যদি গভর্নমেন্ট মনে করে, গভর্নমেন্ট ক্যান ডু দ্যাট, এবং স্টেক হোল্ডাররা যদি এক হয়। কিন্তু এখানে তো একজন আছেন, আমার যে সাথে যিনি আছেন, উনি তো ডাইরেক্ট বলেছে যে না, এটা এটা কিভাবে হয়। ওই যে বললাম, মেইন প্রবলেম আপনার ওখানে ভ্যালুয়েশন। চিটাগাং স্টক এক্সচেঞ্জের ভ্যালুয়েশন, ঢাকা স্টক এক্সচেঞ্জের ভ্যালুয়েশন। একটা সময় ছিল আমরা চিটাগাং স্টক এক্সচেঞ্জ আমরা খুব অ্যাপ্রিসিয়েট করতাম, আমরা যারা রিসার্চার, আমরা রিসার্চ ডেটা বা অন্য কিছুর জন্য আমরা চিটাগাং স্টক এক্সচেঞ্জের ডিপেন্ড করতাম, ওনারা অনেক বেটার সার্ভিস দিতেন। কিন্তু চিটাগাং স্টক এক্সচেঞ্জের এখন ট্রেডের যে পার্সেন্টেজ, ইন টার্মস অফ পার্সেন্টেজ, এটা কিন্তু 3% বা তার চেয়ে কম। আমি 2 বছর আগে পর্যন্ত দেখতাম, এখন আমি এটা বাদ দিয়ে দিয়েছি। সো ওইটার সাথে আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জ কিভাবে মার্চ করবেন? মানে আমি আই ডোন্ট নো, মানে যেটা কিভাবে মার্চ করবেন। এটা তো আপনি ওই ব্যাংকের মতো, এটা ইট উইল নট বি দ্যাট মাচ ইজি, যেটা আমি বলেছি, নেট এসেট ভ্যালু নেগেটিভ। সো আপনি অ্যাজ এ শেয়ার হোল্ডার ইউ ডোন্ট হ্যাভ এনি ক্লেম, বিকজ ওই লিমিটেড বাই শেয়ার ওখানে আছে যখন শেয়ার ইস্যু করা হয়েছিল তখনই। বাট ইন কেস অফ স্টক এক্সচেঞ্জ, এগুলো ডিমিউচুয়ালাইজড হয়ে গেছে। সেটি এবং নিশ্চয়ই। আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, প্লিজ, আরো একটা এখানে স্ট্র্যাটেজিক ইনভেস্টর, ওখানে কিন্তু ফরেন ইনভেস্টর, আপনি তাদেরকে এনেছেন। এখন ওইটা আপনি কিভাবে ডিল করবেন? বাংলাদেশ এটা না হয় স্ট্র্যাটেজিক ইনভেস্টর, একটা বিজনেস কনগ্লোমারেট বা সামান, কিন্তু আপনি তো আমাদের যে ঢাকা স্টক এক্সচেঞ্জ যে স্ট্র্যাটেজিক ইনভেস্টর, উনি তো ফরেনার। ওখানে কি ওই ক্লজটা ছিল যে এটা চিটাগাং স্টক এক্সচেঞ্জের সাথে মার্জ হতে পারে? নিশ্চয়ই, কারণ একই একদম সাথে সরাসরি এটি এটা করতে পারে। সামগ্রিক বিনিয়োগ বা আমরা যে বিদেশি বিনিয়োগ চাচ্ছি, সেই বিনিয়োগেও একটা জটিলতা তৈরি করবে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরা আরও কথা শুনতে চাই, কিন্তু তার একটা বিরতি নিব। দর্শক, আপনারা দেখছেন ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতা। এরপর জেনেছি একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়। আমাদের আজকের বিষয়, দুই পুঁজিবাজার একীভূত হলেই সমস্যা মিটবে। এ বিষয় নিয়ে কথা বলছিলাম। আশিকুর রহমান, আবারও আপনার কাছে একটু আসতে চাই। একটি অভিযোগ করা হচ্ছে যে এই পুঁজিবাজার, দুটো পুঁজিবাজারই মূলত আসলে এফডিআর নির্ভর, তাদের আয়ের উৎসটা মূলত এফডিআর নির্ভর, কিন্তু পুঁজিবাজারের লেনদেনের মাধ্যমে এটিকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার ক্ষেত্রে আসলে বাধাটা কোথায়?
না, বাধা তো ইটস মার্কেট স্ট্রাকচার। আপনার মার্কেটে যদি ভালো কোম্পানি না থাকে বিনিয়োগকারী আসবে না। ইটস ভেরি সিম্পল ইজ দ্যাট। আমরা যদি আরো কয়েকটা ভালো কোম্পানি যদি নিয়ে আসি তাহলে তো অবশ্যই বিনিয়োগকারী চলে আসবে। আর এই যে পুঁজিবাজারে যে এখন মেজরিটি ইনকামটা ইন্টারেস্ট থেকে আসছে, ইন্টারেস্ট ফ্লোট থেকে আসছে, আপনার লিস্টেড কোম্পানি তো মেজরিটি তো আপনার ইন্টারেস্ট রেট থেকেই আসছে। পদ্মা অয়েল দেখেন, যমুনা অয়েল দেখেন, আপনার বিভিন্ন অনেক বড় বড় অর্গানাইজেশন, ইভেন অনেক মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশনও তো আপনার ইন্টারেস্ট ইনকাম ট্রেজারি থেকেই আসছে। আমাদের মার্কেটটা যখন 2021 বা 2022-এ যখন মার্কেটের অ্যাক্টিভিটি তখন ছিল, তখন তো আমাদের অপারেটিং প্রফিট ছিল। দ্য সেম ফর চিটাগং স্টক এক্সচেঞ্জ অ্যাজ ওয়েল। সো ওয়ান্স এগেন, আপনাদের টাইটেলটা হলো যে দুটো পুঁজিবাজারকে আমরা মার্জ করে কি একটা ভালো মার্কেট করতে পারবো নাকি? এটা হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য মার্কেট। ইফ এনিথিং, এটা অ্যাকচুয়ালি বিনিয়োগকারীদের জন্য কিন্তু একটা খারাপ সিচুয়েশন, বিকজ আপনি শুধু বিনিয়োগকারী দেখলে হবে না, আপনাকে ক্যাপিটাল মার্কেটে যেসব কোম্পানি লিস্টেড হতে চায় তাদেরকেও দেখতে হবে। দুটা কোম্পানির ডুয়েল লিস্টিং বন্ধ করে দেওয়া উচিত। এজ এন, যদি একটা কোম্পানি যদি লিস্টেড হতে চায় তাকে দুটো ক্যাপিটাল মার্কেটে লিস্টেড করার কোনো লজিক আর এখন নেই। যে স্টক এক্সচেঞ্জ বেটার সার্ভিস দিতে পারবে, বেটার ফেসিলিটি দিতে পারবে, একটা ইস্যুইং কোম্পানি সে ওখানে যাবে। যেটা বাইরে দেশের সব জায়গায় হয়, দুইটা কোম্পানি যখন থাকবে, দুইটা স্টক এক্সচেঞ্জ যখন থাকবে, আপনাকে কিন্তু কম্পিটিশন থাকবে। দেখেন, চিটাগং স্টক এক্সচেঞ্জের একটা ইউনিক সিচুয়েশন আছে, তারা কিন্তু কমোডিটি এক্সচেঞ্জের লাইসেন্স তাদের কাছে আছে। সো বিকজ ওদের কম্পিটিশন ফ্যাক্টরে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ অনেকটুকু এগিয়ে আছে। ইন দ্য মিন টাইম, আই থিঙ্ক চিটাগং স্টক এক্সচেঞ্জ সে কমোডিটি এক্সচেঞ্জের উপর ফোকাস করা উচিত। ইটস আ পোর্ট সিটি। সে কমোডিটি এক্সচেঞ্জের উপর ফোকাস করে সে হয়তো বা তার ব্যবসাটা ওখান থেকে আনতে পারবে। দুটা ইউনিক যদি স্টক এক্সচেঞ্জ থাকে, এটা আলটিমেটলি নেশনের জন্য ভালো, ইস্যুইং কোম্পানিদের জন্য ভালো, অ্যান্ড ইনভেস্টরদের জন্য ভালো, বিকজ এভরিওয়ান হ্যাজ আ চয়েস। আজকে যদি হতো যে হ্যাঁ 4-5টা স্টক এক্সচেঞ্জ আছে, বাংলাদেশের ইকোনমি ইজ ভেরি স্লো, মার্কেট ইজ বিন অলওয়েজ ভেরি ব্যাড, তখন আমরা একটা আর্গুমেন্ট করতে পারি। বাট আপনি টেলকো সিচুয়েশন যদি দেখেন, এফেক্টিভলি এখন কিন্তু শুধু 3টা টেলকো আছে। দের ইজ গ্রামীণ ফোন, দের ইজ রবি, অ্যান্ড দেন দের ইজ বাংলাটেক। যদি আমরা বলি যে না, আমরা এই 3টাকে মার্জ করে আমরা যদি একটাকে করে ফেলি, মানে এটা কি আলটিমেটলি গ্রাহকদের জন্য ভালো হবে? নো। সো প্রবলেমটা আইডেন্টিফাই করা আপনার সাথে আমরা and আমাদের এই যে গেস্ট আছে ওনার সাথে আমরা বারবার কথা বলেছি। আমাদের উই হ্যাভ আ গভর্নেন্স ইস্যু, উই হ্যাভ আদার ইনসাইডার ট্রেডিং ইস্যু, উই হ্যাভ আ কনফিডেন্স ইস্যু, উই হ্যাভ আ পলিসি ইস্যু। নিশ্চয়ই, মানে এখানে কোনো কোনো প্রশ্ন নেই যে আসলে প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে, প্রতিযোগিতার পরিবেশটা নিশ্চিত করতে হবে, সেই জায়গায় যে নীতি সহায়তা প্রয়োজন সেটা নিয়ে বরং আলোচনা করা উচিত। দুটি প্রতিষ্ঠানকে একখানে করে দেওয়া, সেটি আসলে কার মাথা থেকে আসলো, আলোচনা হলো কি হলো না, বা কেনই বা গণমাধ্যমে এই খবর আসলো, সেই প্রসঙ্গে আলোচনা করেও আসলে সময় নষ্ট করা। ঠিক একই বিষয়ে একটু নিতাই চন্দ্র দেবনাথ আপনার কাছে জানতে চাই, মানে কিভাবে এই বাজারকে প্রতিযোগিতামূলক করা যায়, এই এক প্রশ্ন করতে করতে তো আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি। সামনে নতুন আরেকটা সরকার আসবে, নিশ্চয়ই আমরা তাদের কাছেও সেই প্রশ্নই করব। আপনার কাছে একটু পরামর্শ জানতে চাই। না, তবে আমি বলি যে ওই সময় ফার্স্ট হাফে আমি যেটা বলেছি, যেটা কি প্রয়োজন, বাট গভর্নমেন্ট যদি চায় তাহলে কিন্তু গভর্নমেন্ট এটা করতে পারবে, ডাইরেক্টলি করবে না, যেহেতু এটা প্রাইভেট। আমি আপনাকে যদি পাশের দেশে একটা এক্সাম্পল দিই, বোম্বে স্টক এক্সচেঞ্জ এই সাবকন্টিনেন্টের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ছিল, কিন্তু ওখানে কিছু ম্যানিপুলেশন কারাপশন নিয়ে যখন প্রশ্ন আসলো, তখন গভর্নমেন্ট ইনডাইরেক্টলি কি করেছে, মানে ফেসিলিটেট করেছে একজন ইন্ডিভিজুয়ালকে, সে কিন্তু হি কেম ফরওয়ার্ড এবং সে কিন্তু ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কিন্তু এস্টাবলিশ করেছে। এখন আমাদের পত্রপত্রিকায় যে রিপোর্ট যদি 10 বছরের যদি আপনি একটু দেখেন, তাহলে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগং স্টক, নাম বলছি না, দুটো স্টক এক্সচেঞ্জের কিন্তু ব্যাপারে কিন্তু বেশ কিছু লেখালেখি আসছে, যেখানে গুড গভর্নেন্স এর অ্যাবসেন্স আছে, নট অনলি লিস্টেড কোম্পানি বাট অলসো রেগুলেটর। ওনারা তো সেকেন্ডারি রেগুলেটর, বিসেক হচ্ছে প্রাইমারি রেগুলেটর না সেকেন্ডারি রেগুলেটর। সো গভর্নমেন্ট যদি মনে করে ঠিক আছে এখানে আমার ট্রান্সপারেন্সির অভাব আছে, সো আমি ওনাদেরকে মার্চ করতে বলেছি, ওনারা মার্চ করেনি, ওকে ফাইন, আমি প্যাট্রোনাইজ করবো যদি নতুন কেউ আসে। তখন কিন্তু এটা কম্পিটিটিভ হতে পারে নতুন নতুন ভাবে। সো তখন আবার মার্জ হতেও পারে। সো এটা নিয়ে আপনি যেটা বলেছেন, এটা নিয়ে আসলে ডিসকাশনে কিছু নাই, যে মার্কেটে ট্রেড হয় না। তবে আমার আলোচক যেটা বলেছেন যে সবাই তো এখন এফডিএন নিয়ে চলে, কিন্তু উইথ ডিউ রেসপেক্ট, আমরা যখন ক্লাসে পড়াই এটাকে আমরা বলি এটা সাস্টেনেবল আর্নিংস না। আপনার অপারেটিং ইনকাম থেকে যখন ইনকাম হয় না, অপারেটিং ইনকামটাকে আমরা সাস্টেনেবল আর্নিংস বলি। এখন আপনার এটা নন অপারেটিং ইনকাম, আপনার যে ইনকাম, এই ইনকাম যে কোনো সময় কমে যেতে পারে, যে কোনো সময় কমে যেতে পারে, ইন্টারেস্ট রেট যে কোনো কারণে ফল হতে পারে। এই যে পদ্মা অয়েলের যে এক্সাম্পল দিয়েছেন, ডিউ টু ইন্টারেস্ট রেট ফল হচ্ছে, আরো ফল হলে আরো এই জিনিস হবে। এবং লিস্টেড মানে কোম্পানিগুলো সেটাই, তো আমরা এটা তো তার সবসময় বলি আসলে যে এটা তো তার আসলে মূল ব্যবসাও না আসলে। মূল না না, ব্যবসা আমি তার আবারও যেটা বলি কাজ, friend, সেই কাজটাই না তো না, আগে করতে হবে। আমি আপনাকে একটু থামাচ্ছি, আমি উইথ ডিউ রেসপেক্ট আমি আপনাকে থামাচ্ছি। আমরা বলছি নতুন কোম্পানি আসছে না, নতুন কোম্পানি আসছে না, ভালো কোম্পানি আসছে না।
সো ভালো কোম্পানি দেখেন, আমি 15 থেকে 20টা ভালো কোম্পানি বলতে পারবো যে এগুলো মার্কেটে লিস্টেড, কিন্তু এগুলো দে আর বিং আন্ডার প্রাইস। ভালো কোম্পানি আসলেই মার্কেট ভালো হবে, এটা ইট মে বি ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া, বাট ইট ইজ নট দ্য অনলি ওয়ান ক্রাইটেরিয়া। এখন আমি নাম ধরবো না, অনেকগুলো কোম্পানি নাম বলতে পারবো যেগুলো একেবারে আমরা যে কোনো ভ্যালুয়েশন করি, আমরা তো 6-7টা ভ্যালুয়েশন ক্লাসে পড়াই, যে কোনো ভ্যালুয়েশনে এগুলো আন্ডার রেটেড, একবারে আন্ডার প্রাইস। সো আপনি আরো কতগুলো ভালো কোম্পানি নিলে, ইউনিলিভার আনলেন, এটা কি মার্কেট নিতে পারবে? আপনার মার্কেটে ট্রেড হয় 200 কোটি টাকা, 300 কোটি টাকা, 250 কোটি টাকার ট্রেড হয়। একটা 4.5 কোটি বা 5 লাখ কোটি টাকার জিডিপির মধ্যে ক্যাপিটাল মার্কেটে ট্রেড হয় আপনার 250 কোটি টাকা। সো মানে অনেক প্রবলেম এগুলো ভাইয়া, অনেস্টলি স্পিকিং লাস্ট 3-4 ইয়ার্স আমরা বলছি, শুধু এক জায়গায় 2 জায়গায় প্রবলেম না, দেয়ার আর মেনি প্রবলেমস ইন এভরি সেক্টর, দেয়ার আর মেনি প্রবলেমস। ঠিক আছে, এখন গভর্নমেন্ট যেহেতু এটা চাচ্ছে যে এটা এইভাবে করবে, যদি ওনারা মনে করেন দে ক্যান ডু ইট। এখানে আমরা শুধু এটা দেখতে পারি যেন যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার আছে বা স্টেক হোল্ডার আছে, যে আমাদের সহ আলোচক আছে, ওনারা যেন লুজার না, নিশ্চয়ই বিকজ ওনাদের এটা ওনাদের প্রতিষ্ঠান, ওনারা যেন লুজার নিশ্চয়ই না। But আমি এখানে দুজনকেই একটা জিনিস অসংখ্য একটু ধন্যবাদ। রেসপন্স করতে চাই, যে আমার মনে হয় এই রেসপন্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা ট্রু যে আপনি বলতে পারেন যে নন কোর অপারেশন দিয়ে যে একটা স্টক এক্সচেঞ্জ চলছে, দিস হ্যাজ বিন অনলি দ্য কেস ফর দ্য লাস্ট 2 ইয়ার্স। হ্যাঁ, এন্ড ফর দ্য লাস্ট 2 ইয়ার্স আমাদের অ্যাকচুয়ালি কিন্তু ইকোনমিক সিচুয়েশন আপনি যদি দেখেন, নিশ্চয়ই has been আমরা very এই tough. আলোচনা So, নিশ্চয়ই আমরা কিন্তু অন্য ওই আরেকদিন সিচুয়েশন করবো। আজকের মতো একেবারেই বিদায় নিতে হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ব্যবসা বাণিজ্যের নিয়মিত আয়োজন নিয়ে ইসলামী ব্যাংক টালিখাতায় এই ছিল আজ পর্যন্ত। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।